আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে মনে করছে মিলিটারি ইন্টেলিজেন্স মনে করছে আগামী 1 মাসের মধ্যে ইউনূস সরকারের পতন হবে। আমি যে খবরটা পেয়েছিলাম তার ভেতরে ভেতরে আরো কিছু খবর রয়েছে, অন্তর্নিহিত কিছু খবর রয়েছে। সবকিছু আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আজকে আনন্দবাজার কাগজের যে খবরটা বেরিয়েছে সেই খবরটা কিছুটা ইঙ্গিতবাহী এবং আমার ওই খবরটাকে মানে যে পোস্টটা আমি করেছি সেই পোস্টটাকে সমর্থন করে। এই যে লম্বা দেখছেন খবরটা আছে, বাংলাদেশে কি ইসলামিক বাহিনীর প্রস্তুতি, বহু লম্বা খবর। তো এই খবরটার ক্যারি ওভার যেটা হয়েছে 7 পাতায়, আমি শুধু সেই অংশটা পড়ছি, সেই অংশটা একটু শুনুন মন দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রাক্তন লেফটেন্যান্ট অফিসার নাম না প্রকাশ করার শর্তে বলেছেন সেনার বিভিন্ন ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে, তেমনি মিলিশিয়া তৈরির সামন্তরাল চেষ্টা চলছে, অনেকটা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কোরের মতো। বাংলাদেশকে এই ঠ্যাঙারে বাহিনী দিয়ে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হতে পারে। এই প্রক্রিয়ায় ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। তারা মনে করিয়ে দিচ্ছেন, সম্প্রতি নিউ ইয়র্কে জামায়াত ইসলামী নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে 50 লক্ষ জামায়াত যুবা ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। ভারত যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে ওই 50 লক্ষের একাংশ গেরিলা যুদ্ধ করবে, বাকি ভারতের বিভিন্ন ভেতরে ছড়িয়ে গাজওয়ায়ে হিন্দ ভারত বিজয় কার্যকরের চেষ্টা করবে। অতএব যদি সত্যি ওই ইসলামী সশস্ত্র বাহিনী বাংলাদেশে তৈরি হয় তাহলে ভারত সীমান্তে উত্তেজনা এবং ভারতের ভিতরে উগ্রপন্থী কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কূটনীতিকরা। এখানে কূটনীতিক বলা হচ্ছে, আসলে কূটনীতিক নয়, এটা হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স যেটা বলছে, কূটনীতিকদের নাম করে এটা চালিয়ে দেওয়া হয়েছে। অনেকটা এই ধরনের খবরই আমি গতকাল পেয়েছি, আজকে দেখছি এই ধরনের খবরই একটা কাগজে বেরিয়ে গেছে। তো আমার বলতে তাহলে আমার সুবিধা হলো। এখন এই যে চক্রান্তটা হচ্ছে না, এই চক্রান্তটা আমি আগের ভিডিওতে বলেছি যে এই চক্রান্তের পিছনে কিন্তু রয়েছে ডিপ স্টেট। ডিপ স্টেটের শিকড় এত গভীরে আছে, সেই ডিপ স্টেটকে একেবারে উকড়ে ফেলা কারোর পক্ষে সম্ভব নয়, ভারতের পক্ষে তো সম্ভবই নয়। ভারতের তার সঙ্গে লড়তে হবে। এই যে জামায়াতি ইসলামী এখন ক্ষমতা দখলের জন্য এখন উঠে পড়ে লেগেছে। এখন ডক্টর ইউনূসের হাতে কিন্তু সরকার নেই, সরকার পুরো গিলে নিয়েছে জামায়াত ইসলামী। পুরো প্রত্যেকটা বড় বড় প্রশাসনের বড় বড় জায়গায় জামায়াতের লোক বসিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস এখন আঙুল চুষছেন, কোন রকমের পালাবার ধান্দা করছেন, কিন্তু পালাবার ওনার পথ খুব বন্ধ আছে। কারণ এরা চাইছে যে এখনই ভোট না হোক, আর যদি হয় তাহলে পিয়ার পদ্ধতিতে হোক, তাহলে ইসলামিক জামায়াত তাহলে ক্ষমতায় আসতে পারবে, নইলে পরে ক্ষমতায় আসতে পারবে না, এরকম একটা ধারণা ওদের মধ্যে রয়েছে। আর আগে পুলিশকে তো আগে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এবার খুব ট্যাকটিক্যালি এবার মিলিটারির ওপরে, সেনাবাহিনীর ওপরে আঘাতটা এলো। এবং আপনাদের মানে একজন দুর্বুদ্ধি সম্পন্ন সেনাপ্রধান, তিনি ওই জামাতি ইসলামীর সঙ্গে মিলে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তিনিও এই চক্রান্তে লিপ্ত হয়ে গেলেন। এখন দেশের শত্রু যদি দেশের মধ্যে গড়ে ওঠে, এবং কোন শত্রু, যারা দেশকে রাষ্ট্রকে রক্ষা করবে তারা যদি রাষ্ট্রের শত্রু হয়ে যায় তাহলে রাষ্ট্র বাঁচবে কি করে? ভারতের কাছে এই খবর এসে পৌঁছেছে। আমি আর একটা ছবি আপনাদের দেখাই, 7 জন ভারতীয় সাংবাদিকের ছবি আমি আপনাদের দেখাই। এই ছবিটা দেখানোর একটা কারণ হচ্ছে, আপনারা এই ছবিটা দেখুন, এইখানে 7টা ভারতীয় সাংবাদিক আছে। এই সাংবাদিক প্রত্যেক কটা হচ্ছে মানে বড় বড় চ্যানেল এবং কাগজে এরা কাজ করতো, এখন আর কাজ করে না। এরা নিজেদের এজেন্ডা এরা ফুলফিল করার জন্য এক একটা করে ইউটিউব চ্যানেল করেছে। এরা গত 1 মাস ধরে, এদেরকে তলায় নাম লেখা আছে আমি আর পড়ছি না, এরা গত 1 মাস ধরে নিউ ইয়র্কে পড়ে রয়েছেন। এরা হচ্ছে ডিপ স্টেটের অংশ। এরা কি করে, ধরুন ইউটিউব ডিপ স্টেটের মধ্যে আছে, এক্স আগে ছিল, ইলন মাস্ক নিয়ে নেওয়ার পরে এক্স আর ডিপ স্টেটের মধ্যে নেই। এরা কি করে, মানে ইউটিউবের যারা রয়েছে, কর্তা রয়েছে, তাদের সঙ্গে এরা বসে, বিভিন্ন সমাজ মাধ্যমের যে কর্তাগুলো রয়েছে তাদের সঙ্গে বসে এই রেকমেন্ডেশন, যারা ভারতবর্ষের হয়ে মানে কথা বলছে তাদের রেকমেন্ডেশনটা কমিয়ে দেয়।
ইদানিংকালে গত 4 মাস ধরে দেখছেন যে আমার রেকমেন্ডেশন অনেক কমে গেছে। তার এটাই কারণ হচ্ছে ইউটিউব রেকমেন্ড করছে না, তাদেরকে দিয়ে করানো হচ্ছে। এখন ইউটিউবকেও তো করে খেতে হবে, সে তো হচ্ছে একটা মানে মার্কিন কোম্পানি, মার্কিন সরকার যদি তার পেছনে লেগে যায় সে ব্যবসাটা করবে কি করে? ফলে তাকেও কিন্তু বাধ্য হয়ে এই কাজগুলো করতে হয়। আমি বলছি না ইউটিউব ডিপ স্টেটের অংশ, ডিপ স্টেটের অংশ কখনোই নয়, কিন্তু এখন যারা আপনার দেশে রয়েছেন, যারা এই জামাত বিএনপি এদের অংশ নয়, আওয়ামী লীগের অংশ, যারা এখনো সরকারে রয়েছে, পুরো তো পরিষ্কার করতে পারেনি, কিছু আওয়ামী লীগের লোকজন সরকারে রয়েছে, তারা না চাইলেও তাদেরকে কিন্তু এই সরকারের হয়েই কাজ করতে হচ্ছে। তেমনই ইউটিউবকেও সে একইভাবে কাজ করতে হচ্ছে। এই যে এই 7 জনকে দেখলেন, এই 7 জন আপনার শুধু ইউটিউব চালিয়ে এরা রোজগার করে। এখন 1 মাস ধরে আমেরিকায় হোটেলে থেকে ঘোরাফেরা করে খরচাপাতি বহন করছে কে? একটা তো প্রশ্ন উঠবে যে এই যে এত খরচ, সেই খরচ যোগাচ্ছে কে? খরচটা যোগাচ্ছে হচ্ছে আমাদের ডিপ স্টেট। এদের কাজ হচ্ছে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করো, যে কোনো প্রকারে হোক নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করো। শুধু এরা নয়, আমাদের ভারতবর্ষে বসে কিছু কিছু লোক দেখবেন, কিছু কিছু সাংবাদিক আপনাদের এতে উপস্থিত হন, আলোচনায় উপস্থিত হন। আপনারা সবাইকে রাজনৈতিক বিশ্লেষণ করে দিয়েছেন, সবাই উপস্থিত হন। উপস্থিত হয়ে তারা এমন একটা ভাব দেখান যে একেবারে ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। বন্ধুত্ব যদি একেবারে মানে 3-4টে বৈঠক হয়ে গিয়েছে, 3-4 বার কল হয়ে গিয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে, এখন ট্রেড ডিল হয়ে গেল বলে এই সমস্ত প্রচার করে যাচ্ছে তারা। তারাও কিন্তু হচ্ছে এই ডিপ স্টেটের অংশ। কেউ দেশে বসে করছে, কেউ বিদেশে গিয়ে কন্ট্রোল করছে। যারা বিদেশে গিয়ে কন্ট্রোল করে তারা হচ্ছে বড় সাংবাদিক, আর যারা দেশে বসে কন্ট্রোল করছে তারা হচ্ছে ছোট সাংবাদিক। এখন আপনারা বলতে পারেন যে আপনি কি করে বলছেন? আমার কাছে যে খবর আসেনি, আমার কাছে যে মানে এরকম অফার আসেনি, আপনি কি বলতে পারেন? আমি হ্যাঁ বলবো না, কিন্তু আমি আমার কথা বলে যাই। আমি দেশকে ভালোবাসি, দেশের কথা বলে যাই। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কথা বলে যাই। বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষ এনে দিয়েছিল 4068 সৈনিকের শহীদের মাধ্যমে, এবং বাংলাদেশে 30 লক্ষ মহিলা যুবক যারা আছে তাদের মৃতদেহের ওপর দিয়ে রক্তস্নাত একটা বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। সেই বাংলাদেশের পক্ষে আমি কথা বলি। আমার কণ্ঠরোধ করার অনেক রকম চেষ্টা হয়েছে। একবার ভিউজ তো 16,000 নেমে গেছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে উঠে এখন 50-60 কোনো মতে পেরোয়, কোনোদিন পেরোয় না, কারণ রেকমেন্ডেশন করা হয় না। আর যারা এই সমস্ত কথা বলেন, আপনারা কিন্তু তাদের ভিডিও 2 লাখ 2.5 লাখ দেখেন, দেখে আপনারা ভাবেন ওরাই সত্যি কথা বলছে, আর এই যে তরুণ ঘোষ কথাটা যেটা বলছে সেটা হচ্ছে মিথ্যে কথা। আসলে যেটা হবে যে এন্ড অফ দ্য ডে সত্যকে কিন্তু চাপা যায় না। আজকে আমি সত্যের জন্য লড়াই করছি, আমার ভিউজ কমে গেছে, আমার কিছু যায় আসে না, কারণ ইউটিউবের পয়সায় আমি খেয়ে পড়ে বেঁচে থাকি না। ফলে আমার ভিউজ কমলো না ভিউজ বাড়লো তাতে আমার কিছু এসে যায় না। আমি দেশের জন্য কাজ করি, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করি, এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজীবন লড়ে যাব। এই যে সমস্ত আমি বললাম, এই যে ডিপ স্টেটের অংশ যাদেরকে বললাম, এরাই কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছে। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক কি হয়েছে না হয়েছে আপনারা সব জানেন। আপনাদের কাগজে কি বেরোয় না বেরোয় আমি জানি না, কিন্তু আপনারা বুদ্ধিমান মানুষ, বিবেচক মানুষ, আপনারা সব জানেন। ট্রাম্প এশিয়ান সামিট এড়িয়ে গেলেন। কেন এড়িয়ে গেলেন? উনি ট্রাম্পের মুখোমুখি হবেন না, ট্রাম্পের ওপর একটা প্রেশার রাখছেন। ট্রাম্প নিজে বলছে 15-16% আমি শুল্ক নামিয়ে চলে আসছি। ভারত কোনো কথা বলেছে? একবারও বলেছে? হ্যাঁ, আমি বলেছি আলোচনা চলছে, আলোচনা অনন্তকাল ধরে চলে, কিন্তু সিদ্ধান্ত কোথায়? সিদ্ধান্ত তো কাগজে কলমে হবে, সেই কাগজে কলমে সিদ্ধান্ত কিন্তু হচ্ছে না। এবং ভারতবর্ষ একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওই ট্রেড ডিলও হবে না, এই আপনাদের কৃষিজাত পণ্য বাজার খুলে দেওয়া হবে না, দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দেওয়া হবে না। যদি হ্যাঁ দরকার হলে আমি তোমার থেকে একটু বেশি তেল নিতে পারি, রাশিয়া থেকে তেল একটু কমাতে পারি, কিন্তু বন্ধ আমরা করব না, কারণ রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক 1971 সালের আগে থেকে, ব্রেজনেভের আমলের আগে থেকে। তাই আমেরিকার বর্তমান অবস্থা সম্পর্কে যাই হোক না কেন, আমরা আমেরিকার
মানে পদতলে আমরা পদলেহন করব না। এখন আপনারা বলবেন যে ইন্টেলিজেন্স তাহলে কি করবে? দেখুন, ভারতের ঘোষিত নীতি আছে, সিঁদুরের সময় যে বাংলাদেশের বা ভারতবর্ষের ওপরে যদি কোন রকম আঘাত আসে, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখতে হয়, তাহলে ভারতবর্ষ আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। এতদিন এটা আমি বলে যাচ্ছিলাম। এবার যখন মিলিটারি ইন্টেলিজেন্স বলছে যে আগামী 1 মাসের মধ্যে কিছু একটা হবে, তাহলে জানবেন যে ভেতরে ভেতরে সব ছক রেডি করা হয়ে গেছে। এইবার শুধু অ্যাকশনের পালা। সেটা কবে হবে আমি বলতে পারি না। তবে যখন ভারতবর্ষকে ঘিরে যে ভারতবর্ষ পেটের মধ্যে রাষ্ট্রটা আছে, সেখানে যদি একটা সন্ত্রাস বাহিনী গড়ে ওঠে, তাহলে ভারতবর্ষ কি স্থির থাকবে, সুস্থির থাকবে? ভারতবর্ষ অস্থির হবে। ভারতবর্ষ নিজের রাষ্ট্রকে কখনো অস্থির করতে চাইবে না। দরকার হলে সেই রাষ্ট্র যেটা মানে অস্থির হয়ে রয়েছে, সেই রাষ্ট্রকে মেরে ঠান্ডা করে দাও। গাজা বানিয়ে দাও, অনেক ভালো, আবার নতুন করে তৈরি হোক। হ্যাঁ, অনেক প্রাণ নষ্ট হবে, অনেক রক্তপাত হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এটা হচ্ছে একটা শেষ রাস্তা। এছাড়া এই ভারত বিরোধী জিহাদি যারা আছে তাদেরকে শায়েস্তা করার অন্য কোনো পথ নেই। আজকে আমি সব আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের ডিপ স্টেটের ভারতবর্ষে কোন কোন রয়েছে, মানে বিদেশে রয়েছে, তারা কি কাজ করছে তাও আমি বলে দিলাম। এবং আমাদের দেশে যারা আছে তারা কি কি বলে বেড়াচ্ছে আপনাদেরকে ভুল বোঝানোর জন্য, সেটাও আমি বলে দিলাম। বিশ্লেষণ করার বোঝার ব্যাপার। আপনারা বুঝে নেবেন কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা বেঠিক। সবাই ভালো থাকবেন।